হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, গতকাল আমাদের মার্কেট ক্লোজিং হওয়ার পরে রাতে ইউএস মার্কেট কিন্তু ভালোই ফল করেছে। কেমন? ডাউ জোন্স প্রায় 700 পয়েন্টের কাছাকাছি ফল করেছে, 1.6% কাছাকাছি। অন্যদিকে টেকনোলজি মার্কেট সেটাও প্রায় নাসডাক সেটাও প্রায় 1.6% ফল করেছে। এবং এই ফলের পেছনে কারণ হিসেবে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি, কালকে ইউএস মার্কেটে জবস ডেটা এসছে, অর্থাৎ কতজন নতুন করে জব পেল বা কতজন নতুন করে জব হারালো। তাতে দেখা গেছে নতুন করে লোকেরা বেশি বেশি জব পাচ্ছে। তাহলে এটা ভালো খবর না খারাপ খবর? এটা ভালো খবর। তাহলে এই ভালো খবর যেহেতু মানে লোক যেহেতু বেশি বেশি করে জব পাচ্ছে, তার মানে ইকোনমি ঠিকঠাক চলছে। তাহলে ইকোনমি যদি ঠিকঠাক চলে তাহলে ইন্টারেস্ট রেট কাট করার আর দরকার নেই। ঠিক আছে, লজিকটা বুঝলেন? এই অজুহাতে মার্কেট পড়েছে, কিন্তু আসল লজিকটা কি? মার্কেট অনেক তার এক্সপেকটেশনে 45,000-এর উপরে চলে গেছিল। তাহলে যে ধরুন 30,000 থেকে 30,000 কোথায় ছিল সেপ্টেম্বর 22-এ, সেখান থেকে সে 45,000 চলে গেছে, অর্থাৎ 50% রাইজ করেছে। সে 10% কারেকশন দেবে না? 15% কারেকশন দেবে না? এই লজিক গুলোকে ভুলভাল ব্যাখ্যা করানো হয়, অর্থাৎ কোনো না কোনো কারণ দেখাচ্ছে, কিন্তু মূল লজিক হচ্ছে মার্কেট অনেক উপরে চলে গেছে, এখন মার্কেট কারেকশন আসবে। এবং ইউএস মার্কেটের এই কারেকশনটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যার কারণ। কারণ কি, এরা যখন কারেকশন দেবে, ধরুন এটা নাসডাকের মার্কেট, এখানেও একটা কারেকশন আসবে, 15-20%-এর কারেকশন। আর আমরা অলরেডি কারেকশনে বসে আছি। মিনস আমরা যেটা ভেবেছিলাম যে ইউএস মার্কেটের সাপোর্টে হয়তো আমরা আর ফল করব না, তাই এখন কিন্তু সে সম্ভাবনাটা অত্যন্ত কম বলেই মনে হচ্ছে। মানে আমাদের মার্কেটও কারেকশনটা কন্টিনিউ হবে। তবে এবারের যে কারেকশনটা হবে এটা হচ্ছে ওই স্পেশাল দেওয়ালি সেল ফর 15 ডেজ যেরকম হয় না, অর্থাৎ যদি আজকে এখান থেকে যতটা আমাদের ইন্ডিয়ান মার্কেটে যতটুকুই কারেকশন হোক না কেন, যদি সেটা 1000 পয়েন্ট হয় কি 1500 পয়েন্ট হয় কি 2000 পয়েন্ট হয়, সেটা কিন্তু খুব ফাস্ট হবে। মিনস এই যে 4 মাস ধরে যে ফলটা হয়েছে ততটাই ফল বা তার চেয়ে কম ফল যতটাই হোক না কেন, সেটা হয়তো দেখা যাবে 1 মাসের মধ্যে হয়ে যাবে। মিনস একটা ভয় দেখানো 1000, 1500, 2000 পয়েন্টের ফল হবে, যাতে করে কেউ না মার্কেটে হাত দিতে পারে। ক্লিয়ার? কিন্তু দ্যাট উইল বি দ্য লাস্ট ফল। ওকে, লাস্ট লেগ অফ ফল। আচ্ছা, এবারে তাহলে ইউএস মার্কেটের এই অবস্থা, তাহলে সেই পরিপ্রেক্ষিতে আমাদের মার্কেটে হতেছে কোয়ার্টারলি রেজাল্ট। 13 তারিখে এশিয়াল টেক এবং অ্যাঞ্জেল ওয়ানের রেজাল্ট আসবে সোমবার। 14 তারিখে আসবে এইচডিএফসি এমসি রেজাল্ট। 15 তারিখে আসবে এলটিটিএস, এইচডিএফসি লাইফ, ব্যাংক অফ মহারাষ্ট্র এবং সর্বোপরি জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস রিলায়েন্সের। আর 16 তারিখ আসবে মার্কেটের 2 রাজার রেজাল্ট, রিলায়েন্স, ইনফোসিস, তাছাড়া লার্সন এন্ড টুব্রো, ইনফোটেক, মাইন্ডট্রি, এলটিআইএম এবং অ্যাক্সিস ব্যাংক। এই 16 তারিখেই কিন্তু মার্কেটের রেজাল্টের 50% কমপ্লিট হয়ে যাবে। কেন? টিসিএস এসে গেছে, ইনফোসিস এসে যাবে, আর কি বলে রিলায়েন্সের এসে যাবে। এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক এসে গেলে মোর অর লেস 75% হয়ে যাবে। তারপর 2-1 দিন পরেই হয়তো এইচডিএফসি ব্যাংক কবে আসবে এখনো দেখা যায়নি। জাস্ট ডায়ালের রেজাল্ট এসছে, জাস্ট ডায়ালের রেজাল্ট ভালো এসছে। প্রফিট আফটার ট্যাক্স 43% জাম্প করে গেছে। ঠিক আছে, কিভাবে 43%? আমরা যদি একটু চার্টে ছোট্ট করে দেখে নিই তাহলে দেখতে পাবো জাস্ট ডায়ালের রেজাল্টটা। জাস্ট ডায়ালের রেজাল্ট দেখুন,
কিভাবে 43% ইনক্রিজ দেখাচ্ছে কোয়ার্টার অন কোয়ার্টার ভিত্তিতে। এবারে 287 কোটি এই যে প্রফিট 131 কোটি ডিসেম্বরে, গত ডিসেম্বরে ছিল 92 কোটি। এইটাকে বলা হচ্ছে 43% ইনক্রিজ। আর সেলস বেড়েছে গত ডিসেম্বরের তুলনায় প্রায় 8%-এর কাছাকাছি। সুতরাং জাস্ট ডায়ালের রেজাল্ট ইজ গুড। ডিম্যাটের রেজাল্ট অলসো গুড। নেট প্রফিট 15% আপ হয়েছে। আর রেভিনিউ গ্রোথ মানে টপ লাইন গ্রোথ 17% ইয়ার অন ইয়ার। ডিমার্টের এখনো পর্যন্ত আমি অন্য জায়গা থেকে খুঁজে নিয়ে এসেছি, কিন্তু ডিমার্টের এখনো পর্যন্ত রেজাল্টটা কিন্তু মানে এখানে স্ক্রিনারে কিন্তু আপ টু ডেট হয়নি। তাও একবার চেক করে নিচ্ছি, না হয়নি। তার টপ লাইন গ্রোথ কত বেড়েছে না প্রায় 17%, এবং নেট প্রফিট বেড়েছে প্রায় 15%। ক্লিয়ার ফ্রেন্ডস? এই একটা পরিস্থিতিতে আরো দুটো ব্যাড নিউজ এসছে। ব্যাড নিউজ গুলো কি কি? রুপি মানে আমাদের যে টাকার ভ্যালু মারাত্মক ভাবে কমে গেছে। অর্থাৎ গত মানে কালের মার্কেটে আমরা কোথায় চলে গেছি দেখুন, $1 কিনতে আমাদেরকে 86 টাকা 15 পয়সা দিতে হবে, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত, ক্রুড প্রাইস যেটা 70-71 ট্রেড করছিল, সেটা হয়ে গেল কোথায়, চলে এসছে প্রায় 80 পেরিয়ে গেছে। মিনস আমি যদি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি যে ধরুন আমরা $10 আমরা করতে চাই, কি বলে আমি একটু ক্যালকুলেটরটা বের করে নিই। সাপোজ আমরা যদি এক সেকেন্ড ক্যালকুলেটরটা বের করে বোঝালে আপনারা ভালো বুঝতে পারবেন। সাপোজ আমরা 10 ব্যারেল কিনছি, তাহলে 10 ব্যারেল ইন্টু 86, ঠিক আছে? 86টা কি আমার রুপি পে করতে হবে, ইন্টু ধরুন ক্রুডের প্রাইস কত, ধরুন 70 টাকা, তাহলে আমার কত লাগছে, 60,200 টাকা। বুঝতে পারলেন? আবার বলছি শুনুন, আমি 10 ব্যারেল কিনছি, ঠিক আছে? ধরুন আমি 15 দিন আগে কিনেছিলাম, 15 দিন আগে 10 ব্যারেল কিনতে কত পড়বে, 10 ইন্টু 70। তখন ডলারের দাম কত ছিল, 70 কি 70 হচ্ছে পেট্রোলের দাম, ইন্টু তখন ডলারের দাম কত ছিল, 84, 58,800। আজকে সেই জিনিস কোথায় গিয়ে পৌঁছেছে, 10 ইন্টু $70 কত হয়ে গেছে, 80, ইন্টু এখন আমাকে কত দিয়ে কিনতে হবে, 86 টাকা, 68,800। অর্থাৎ 10 ব্যারেলে আমার 10,000 টাকা বেশি, 58,800 থেকে 68,800 হয়েছে। এটা কাকে পে করতে হবে, এটা এই ডেফিসিটটা কার, ইন্ডিয়া গভর্নমেন্টের। সো দ্যাট ইজ দ্য ব্যাড নিউজ। একদিকে ডলার মানে ডলারের এগেইনস্টে রুপি উইক হচ্ছে, এবং ক্রুডও অন্যদিকে বেড়ে যাচ্ছে। আবার এর মধ্যে একটা ভালো খবর এসছে, সেটা কি না, আইআইপি ডাটা মানে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ডাটা, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের যে ডাটা, সেটা কিন্তু সমস্ত ফ্রন্টেই কিন্তু খুব ভালো এসছে কম্পেয়ার টু আগের যে বছরের সেম কোয়ার্টারের এগেইনস্টে। সুতরাং এটা একটা ভালো নিউজ। তাহলে ভালো নিউজ এবং খারাপ নিউজকে যদি আপনি আলাদা করতে চান, ধরুন সফটওয়্যার সেক্টরের রেজাল্ট ভালো এলো, ধরুন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের ডাটা ভালো আসছে, মার্কেট কিন্তু একদম লো পয়েন্টে আছে, গত 7-8 মাসের লোতে আছে, ইভিন
ব্যাংক নিফটি অনেক দিনের অনেক আগেকার লোতে আছে, 2-3 বছর আগেকার লোতে আছে। দেখাচ্ছি, আমাকে একটু চার্টটা দেখাচ্ছি। দেখুন ব্যাংক নিফটি বর্তমান যেখানে আছে সে কবে ছিল এখানটাতে? 2023-এর ডিসেম্বরে ছিল এখানটাতে। অর্থাৎ 1 বছর 1 মাস আগেকার জায়গাতে ব্যাংক নিফটি চলে এসছে, কিন্তু নিফটি তুলনামূলকভাবে শক্তিশালী আছে, নিফটি তুলনামূলকভাবে একটু আছে। তাহলে ব্যাড নিউজ, গুড নিউজ, এরপরে মার্কেটটা যখন ফল হবে, খুব ফাস্ট ফল হবে, ফাস্ট ফল সেটা কিন্তু খুব অল্প দিনের মধ্যেই কিন্তু সেটা আবার রিকভারি ইন জেনারেলি করে যায়। সুতরাং বি কেয়ারফুল। আচ্ছা, বোরোসিল রিনিউয়েবল এনার্জি, এর আগে আমি এই ব্যাপারে আগেও বলেছিলাম, এদের মেন প্রবলেমটা হচ্ছে এরা তৈরি কি করে? সোলার গ্লাস। কিন্তু চায়না প্রচুর পরিমাণে তারা আমাদের এখানটাতে ডাম্পিং করছে, এবং যার জন্য আমাদের যে ঘরোয়া ম্যানুফ্যাকচারার তারা প্রচন্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এবারে কি করা হয়েছে না, অ্যান্টি ডাম্পিং ডিউটি চায়নার উপর লাগানোর কারণে এরা বেশ কিছুটা জীবন ফিরে পেয়েছে, এবং এ রিসেন্টলি তার যে বর্তমান প্রোডাকশন ছিল, এরা কিন্তু মাঝে 22, 23, 24 প্রচন্ড পরিমাণে এক্সপানশন করার প্ল্যান করেছিল, কিন্তু যেহেতু গ্লোবাল মন্দা প্লাস চায়নার এইরকম অবস্থার জন্য তারা কিন্তু সেই ক্যাপাসিটি এক্সপানশনটাকে কমিয়ে দিয়েছিল। আবার 50% ক্যাপাসিটি বাড়াচ্ছে, মানে তারা যা প্রোডাকশন করতো আরো মানে 50, মানে ধরুন তারা 3000 টন পার ডে করতো, আরো 1500 টন পার ডে এক্সপানশন করছে, প্রায় খরচ করছে 675 কোটি টাকা। তার মানে এই কোম্পানিটার ভবিষ্যৎ আগামী দিনে অত্যন্ত স্থির হচ্ছে। ফ্রেন্ডস, আমি যে স্ট্র্যাটেজি বলেছি, আমি আগামীকাল মানডে মার্কেট খুললে মার্কেটের যে ফল এক্সপেক্ট করা হচ্ছে, হয়তো গ্যাপ ডাউন খুলবে, ঢুকবে, আমি কিন্তু এই শেয়ারগুলো মানে কেনার ব্যাপারে আমার অ্যালটমেন্ট ফাইনাল করে ফেলেছি। ফ্রেন্ডস, আমি যা বলছি অনলি ফর এডুকেশনাল পারপাস। ফার্স্ট যেটার জন্য আমি ওয়েট করছিলাম, জিও ফাইন্যান্স আমার অত্যন্ত লোভনীয় লেভেলে চলে এসছে, যদিও আমার এই এতে হয়তো উপরের লেভেলে কিছু প্রফিট বুক করা ছিল, তাও যে লেভেলটা এসছে সে লেভেলে কিন্তু আমার ধরুন 280-র কাছাকাছি চলে এসছে। এনি ডিপ এখান থেকে আর যেখানেই যাক না কেন, আমি কিন্তু একটা লট আমি কিন্তু জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস আমি মান্ডের বাজারে অবশ্যই কিনবো। দ্বিতীয়ত যে শেয়ারটার কথা আমি কেনার ব্যাপারে বদ্ধপরিকর, সেটা হচ্ছে অ্যাঞ্জেল ওয়ান। অ্যাঞ্জেল ওয়ান ও একইভাবে আমি উপরের লেভেলে কিছুটা ধরুন প্রফিট বুক করেছি, সেটা আবার তার বেস লেভেলে চলে আসছে, মিনস ধরুন এখন চলে এসছে 2450-এর কাছাকাছি। সুতরাং এই লেভেলটা 2540-এর কাছাকাছি, এখান থেকে যতটাই দুর্বল হোক না কেন আমি অল্প অল্প করে অ্যাঞ্জেল ওয়ানে কিন্তু আগামী দিনে বাই করব। থার্ড যে শেয়ারটার কথা বলছি সেটা হচ্ছে ব্যাংক অফ মহারাষ্ট্র। এই শেয়ারটা খুব ভালো পারফর্ম করছে, তাই আমি এই শেয়ারটাতেও আগামী দিনে ব্যাংক অফ মহারাষ্ট্র এটাতেও মোটামুটি রিসেন্টলি 56-57 লেভেলে চলে গেছিল, সেখান থেকে আবার 48-এর কাছাকাছি চলে এসছে। এর থেকে নিচে পাই বা এই লেভেলে পাই, আমি কিন্তু অল্প কোয়ান্টিটি মান্ডের বাজারে কিন্তু আমি আমার কেনার ব্যাপারে পরিকল্পনা নিয়েছি। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনি কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। কথা হবে পরের এপিসোডে।